কিন্তু ওভারঅল গভর্নমেন্টের পারফরমেন্সের ক্ষেত্রে আমি তো একেবারেই সরাসরি বিএনপির লোক না, বাট বিএনপি অ্যালায়েন্সের সাথে আছি। সেই দিক থেকে আমার একটা দৃষ্টিকোণ থেকে দেখব যে এই বাংলাদেশের বিগত সরকারগুলোর তুলনায় এই গভর্নমেন্ট 2 মাস হয় নাই এখনও, পৌনে 2 মাস আমরা বলতে পারি, সেই তুলনায় আমি মনে করি যে অনেক ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে সরকারের কমিটমেন্ট অনুযায়ী যে ইশতেহারে যেগুলো ছিল সেগুলো যে সরকার করতে চায় এবং সেটার বাস্তবায়নে এরকমের অল্প সময়ের মধ্যে এতগুলো প্রজেক্টে হাত দেওয়া, এবং যেটা একেবারেই প্রো পিপল, যেমন ফ্যামিলি কার্ডের কথা, কিংবা এই যে পহেলা বৈশাখে কৃষক কার্ড, এগুলো যেটা সরকারের রাজনৈতিক ইশতেহার ছিল সেগুলো বাস্তবায়ন, খাল খনন কর্মসূচি উদ্বোধন, কিংবা ইমাম, মসজিদ, পুরোহিতদের, ধর্মীয় নেতাদের, ধর্মীয় অন্যান্য প্রতিষ্ঠানের যারা কাজ করেন তাদের একটা বেতনের আওতায় আনা, এবং বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রীর সত্যিকার অর্থে যে আমরা তার সাথে তো খুব আগে মেশার সুযোগ হয়নি, দেখার সুযোগ হয়নি, আপনাদের হতে পারে, আপনারা অনেক সিনিয়র, তার সম্পর্কে অনেক নেগেটিভ পারসেপশন, অনেক নেগেটিভ কথা রাজনৈতিক মহল, সিভিল সোসাইটি, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেক শুনেছি। বাট আমরা এখন তার টিমে কাজ করতে এসে যেটা দেখেছি যে এগুলো, এবং তার সাথে যখন আন্দোলন সংগ্রাম থেকেও কথা বলার মেশার সুযোগ হয়েছে, একেবারেই কতগুলো বিভ্রান্তিকর এবং ইন্টেনশনালি তাকে পলিটিক্যালি ড্যামেজ করার জন্য এই সমস্ত ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছিল। আজকে বাংলাদেশের মতো দেশে একজন প্রধানমন্ত্রী দেখছেন আপনারা যে বিভিন্ন অফিসে টাইমলি অফিসার কর্মকর্তারা আসতেছেন কিনা, নিজে মাঝে মাঝে যাচ্ছেন, এমনকি তার ক্যাবিনেটের ইন্টারনালি নির্দেশনায় দিয়েছেন সবাই যেন টাইমলি অফিস করে, এবং এটা বাইরে বলার মতো না, কিন্তু পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে গভর্নমেন্টের সম্পর্কে মানুষের অনেক প্রত্যাশা। আবার একটা বাস্তবতাও আছে যে আমরা 17 বছর সরকারের বাইরে ছিল, অনেক নেতা কর্মী বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, বাট তারপরেও দেশের মানুষ যেটা একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট দেখতে চায়, একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট দেখতে চায়, সেই জায়গা থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে, দুর্নীতি, স্বজনপ্রীতির এগুলোর অভিযোগ পেলে আমরা তাদেরকে কিন্তু বরদাস্ত করবো না, এরকম একটা কঠোর ডিসিশন, মানে নির্দেশনা, তার অভিব্যক্তি আমরা দেখেছি। এবং তার যে চলাফেরাও যেটা দেখি যে রাষ্ট্রীয় প্রোটোকলের জায়গা থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশেও ইতিপূর্বে যে ধরনের প্রোটোকল এনজয় করেছেন, সেখানে মানুষের একটা কষ্টের বা ভোগান্তির একটা জায়গা থাকে, উনি দেখলাম সেটা ওইভাবে ফলো করতেছেন না, কারণ এটা এই রিয়ালিটিটা হয়তো উপলব্ধি করে সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব এবং তার সরকারের কর্মকাণ্ড। যেমন আমার মিনিস্ট্রি রিলেটেড আমি দুটো কমিটিতে বেশ কয়েকটা মিটিং অংশগ্রহণ করেছি, যেটা সরকারের একটা প্রায়োরিটি, শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে। শিক্ষার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য তিনি যেটা দেখছি শুরুর দিক থেকেই বিভিন্ন মিটিং করে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছেন, একটা কমিটি করে দিয়েছেন, এবং তার সরকারের আর যে একটা কমিটমেন্ট ছিল কর্মসংস্থান। আমি যেহেতু বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমাদেরকে নিয়ে একটা কমিটি করেছেন, সেখানে আমরা শ্রম মন্ত্রণালয়, প্রবাসী, পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তঃ মন্ত্রণালয় অনেকগুলো মিটিং করে আমরা একটা রোডম্যাপ করে আমাদের আসলে সরকারের যে 1 কোটি কর্মসংস্থান সেটা পূরণ করার জন্য কোন কোন জায়গায় কাজ করা দরকার, কোন কোন জায়গায় হাত দেওয়া দরকার, সেটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং উনি একটা ভালোভাবেই আমাদেরকে নার্সিং করতেছেন। প্লাস হচ্ছে এই সময়ের ক্রাইসিসের দিকে যদি আমরা দেখি যে আপনার এই যে এত বড় একটা বলা চলে অবশ্যই একটা বিশাল মানে যুদ্ধই, যার প্রভাব সারা বিশ্বব্যাপী, এটা শুধু ইরান এবং ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র এর মধ্যে সীমাবদ্ধ নয়, সমস্ত অনেক দেশেই বিশেষ করে জ্বালানি থেকে দ্রব্যমূল্যের দাম আপনার 20-25 থেকে 30% পর্যন্ত অনেক উন্নত দেশে বেড়েছে। সেখানে বাংলাদেশে এখন পর্যন্ত দাম বাড়ায় নাই, জ্বালানি তেলের দামও বাড়ায় নাই। এবং এখানে মন্ত্রিসভার মিটিংয়েও আমি শুনেছি অনেকেই প্রস্তাব দিয়েছিলেন পরিষ্কারভাবে যে জ্বালানির দাম বৃদ্ধি করা, বিকজ এটা পিপল এক্সপেক্ট করে না, শুধু ধারণা করে নিছে যে এটা হবে, কিন্তু এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ে না, কারণ ওনারা চিন্তা করতেছে যে এই সময় মানুষের একটা সহনীয় ক্ষমতা কতটুকু। সো সেই জায়গা থেকে আমি তো দেখতেছি খুব স্মুথলি, খুব ভালোভাবে, একেবারেই প্রো পিপল চিন্তাভাবনার জায়গা থেকে গভর্নমেন্ট রান করতেছে, সেখানে আমি অসন্তুষ্টির কোনো জায়গা দেখি না। এবং পার্লামেন্টের ইতিহাসেও বোধহয় বাংলাদেশে এইরকম পার্লামেন্ট আর হয় নাই, যেখানে ডিবেট আছে, একজনের যুক্তির বিষয়ে আরেকজনের কঠোর সমালোচনা আছে পার্লামেন্টেও, কিন্তু তারপরে আবার যখন আপনার পার্লামেন্ট শেষ হয়, ওই সদস্যরা লবির বাইরে এসে হ্যান্ডশেক করে কুশল বিনিময়ে কথা বলা, সকালবেলা ঢোকার সময়। সো কিছু রাজনৈতিক বা কিছু ইস্যুতে যেগুলো আমাদের একটা
সমঝোতা হয়েছিল, সেগুলো নিয়ে একটু কথা আছে, বিতর্ক আছে, বাট ওভারঅল আমি মনে করি পার্লামেন্ট ইজ গোয়িং ভেরি ওয়েল এবং গভর্নমেন্টও খুব ভালোভাবে রান করছে। ব্যারিস্টার নাজিবুর রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই সরকারের পারফরমেন্স, তারপর আমরা একটু সংসদের জায়গায় আসবো। কিন্তু মূল কথা সংসদ বলি আর সরকার বলি, জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, এবং আমরা যেটা একটু শুরুতে লক্ষ্য করেছি বা কখনো কখনো সেটা মনে হয় এখনও শেষ হয়ে যায়নি, যে এক ধরনের সরকারি দল বিরোধী দল যে যার জায়গা থেকে রাজনীতিটা করবে, কিন্তু এক ধরনের পারস্পরিক সহযোগিতার প্রবণতা আমরা মাঝে মাঝে দেখতে পাই। তো আপনি কি মনে করেন কিনা সেই জায়গাটাও আসলে অক্ষুণ্ণ আছে বা থাকবার মতো একটা জায়গা আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার কথা বলেছেন, এটা দিয়ে শুরু করি। আসলে দেখেন, আজকে যারা ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন, তারা সকলেই কিন্তু গত 16 বছর নির্যাতিত। স্বয়ং প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আমাদের নূর ভাই যেভাবে নির্যাতিত হয়েছেন, আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এই যে বিপ্লবটা হলো, এই বিপ্লবে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা হলো দীর্ঘদিন, মানুষের কিন্তু একটা প্রত্যাশা ছিল যে এই যে জুলাইয়ের যেই চেতনা, জুলাইয়ের যেই সনদটা হলো, এরপরে এটাকে গণভোট নিয়ে মানুষের 70% মানুষ এটার পক্ষে বললেন। মানুষের আশা ছিল কিন্তু এটাকে বাস্তবায়ন করা হবে। প্রথম দিনই আমরা কি দেখলাম? জুলাই সনদ বাস্তবায়ন আদেশের, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেই রোডম্যাপটা তৈরি করা হয়েছিল, প্রথমে একটা ছন্দপতন। সরকারি দল ওনারা বললেন যে ওনারা সংস্কার পরিষদের শপথ নেবেন না। এরপরে কিন্তু একটার পর একটা দেখছি আমরা যে যেভাবে জুলাইয়ের চেতনাগুলোকে, ইভেন ওনাদের নির্বাচনী ইশতেহারগুলোকে ওনারা আন্ডারমাইন করছেন। সংস্কার না সংশোধন হবে, এটা নিয়ে একটা বিতর্ক উঠেছে। অথচ দেখেন, ওনাদের নির্বাচনী ইশতেহারের প্রথম দফায় ওনারা বলেছিলেন সংবিধান সংস্কারের বিষয়ে একটি কমিটি করা হবে, অগ্রাধিকার দেয়া হবে। এই জায়গাগুলোতে কিন্তু মানুষের হতাশা আছে। এবং সব শেষে যেটা দেখলাম আমরা, এই পার্লামেন্টের অধিবেশনগুলোতে 133টি যে অধ্যাদেশ গত ইন্টারিম গভর্নমেন্ট যেগুলো জারি করেছিল, এটার পিছনে কিন্তু একটা হিস্ট্রি আছে। আমাদের এরকম কিন্তু আনপ্রেসিডেন্টেড একটা ট্রানজিশন অফ পাওয়ার হয়েছিল। আগের গভর্নমেন্টের সকলে পালিয়ে যাওয়ার পরে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই কিন্তু সংবিধানকে লঙ্ঘন করে অ্যাপারেন্টলি আপনার গত সরকার দায়িত্ব গ্রহণ করে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির কাছ থেকে রেফারেন্স নেওয়া হয়েছে। সেই রেফারেন্স নিয়ে অনেক কথা আছে, সেদিকে যাচ্ছি না। কিন্তু বিষয় যেটা ছিল, মানে ট্রানজিশনের যেই শর্ত দেয়া হয়েছে, যে প্রসিজিওরের কথা সংবিধানে বলা হয়েছে 72 অনুচ্ছেদে, যে এখানে আপনার এই প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি লাগে, লিখিত পরামর্শ লাগে, সেগুলো কিন্তু নেওয়া হয়নি। এটা আপনার কিভাবে করা হয়েছে, যে সংবিধান বিশেষজ্ঞরা যেটা বলছেন, স্বয়ং আইনমন্ত্রী ত্রয়োদশ সংশোধনী মামলাটা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। সেই ক্ষেত্রে ওনারা যেটা আর্গিউ করেছেন এবং কোর্ট যেটা বলেছে, যে আমাদের সংবিধানটা আসলে একটা সোশ্যাল কন্ট্রাক্ট। এক্ষেত্রে মানুষের কাছেই, জনগণের কাছেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা রয়েছে। তারা যেটা অভিপ্রায় ব্যক্ত করবেন সেটাই সংবিধান। এটা সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপেই এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। জনগণকে আপনার দেশের সর্বোচ্চ আদালত বলেছে, তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকের আইনমন্ত্রী সেখানে আর্গিউ করেছেন, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যেটা রয়েছে, তার আলোকে জনগণের হাতে কিন্তু সাংবিধানিক যে পাওয়ারটা রয়েছে, এটার আলোকে তারা যখন কোনো অভিপ্রায় ব্যক্ত করে সেটাই সংবিধান। তার আলোকে জনগণ ত্রয়োদশ সংশোধনীতে যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে ইনকর্পোরেট করা হয়েছে, সেটার ব্যাপারে তারা ইচ্ছা প্রকাশ করেছিল বলেই সংবিধানে এটা অন্তর্ভুক্ত হয়েছে। এই পাওয়ারটা জনগণের হাতে থাকে। যখন একটা গণ অভ্যুত্থান হয় কিংবা একটা বিপ্লব হয়, তখন কিন্তু মানুষ এই অভিপ্রায়টাই ব্যক্ত করে যে একটা জিনিসকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান হয়েছে, সরকার যেন সেটা বাস্তবায়ন করে। সেই অভ্যুত্থানের পরপরই বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন, জনগণ কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টকে, ইন্টারিম গভর্নমেন্টকে সেই ম্যান্ডেটটা দিয়েছিল 3টা বিষয়, সবাই জানি আমরা। একটা সংস্কার, একটা বিচার আর একটা নির্বাচন। সংস্কারের অংশ হিসাবে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, মানবাধিকার কমিশন, গুম কমিশন, গণভোট অধ্যাদেশ, তারপরে আপনার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে সচিবালয় অধ্যাদেশ, বিচারপতিদের নিয়োগের যেই আইনটা করা হয়েছে, এগুলা